অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 এর সেকশন 18 মেনটেনেন্স অফ ওয়াইফ এটার ব্যাপারে ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট একটা সেকশনস মেনটেনেন্স অফ ওয়াইফ, এটা থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে, কিন্তু এর আগে আমাদেরকে জানতে হবে এই মেনটেনেন্স কথাটার অর্থ কী। কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশন 24 এবং 25 নিয়ে যখন আমরা ডিসকাস করেছিলাম অন্য ভিডিওতে, সেখানে আমরা মেনটেনেন্স, পেন্ডেন্টি লাইট অ্যান্ড এক্সপেন্সেস অফ প্রসিডিং, পার্মানেন্ট অ্যালিমনি এবং মেনটেনেন্স নিয়ে আমরা দেখেছি। মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এ মেনটেনেন্সের যে প্রভিশনস সেটা আমরা আলাদা ভিডিওতে আমরা ডিসকাস করেছি। এছাড়াও সিআরপিসি বা ক্রিমিনাল প্রসিডিওর কোডের সেকশন 125 সেখানেও কিন্তু মেনটেনেন্সের ব্যাপারে প্রভিশনস রয়েছে। একই রকমভাবে হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 এর সেকশন 18 এর মধ্যে মেনটেনেন্স অফ ওয়াইফের ব্যাপারে বলা আছে। কিন্তু এটা পড়ার আগে আমরা একটু দেখে নেব সেকশন 3 ক্লজ বিতে মেনটেনেন্স বলতে কি বুঝিয়েছে। মেনটেনেন্স ইনক্লুডস, এই ইনক্লুডস কথাটা থেকে এখানে বুঝিয়েছে যে মেনটেনেন্সের যে ডেফিনেশনসটা সেকশন 3 ক্লজ বিতে দেওয়া আছে এটা এক্সহসিভ নয়, এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশনস। এই মেনটেনেন্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে, সংযুক্তি করা হয়েছে ইন অল কেসেস প্রভিশনস ফর ফুড, ক্লথিং, রেসিডেন্স, এডুকেশনস অ্যান্ড মেডিকেল অ্যাটেন্ডেন্স অ্যান্ড ট্রিটমেন্ট। তাহলে মেনটেনেন্স বলতে কি বোঝাচ্ছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং মেডিকেল ট্রিটমেন্ট বা অ্যাটেন্ডেন্সকে বোঝানো হয়েছে। এছাড়া কি বোঝানো হয়েছে? ইন দ্য কেস অফ অ্যান আনম্যারিড ডটার, অবিবাহিত মহিলার ক্ষেত্রে মেনটেনেন্স বলতে কি ইনক্লুড করা হয়েছে? অলসো দ্য রিজনেবল এক্সপেন্সেস অফ অ্যান ইনসিডেন্ট টু হার ম্যারেজ। তার আনম্যারিড ডটারের বিবাহের জন্য যে সমস্ত রিজনেবল এক্সপেন্সেসগুলো হয়ে থাকে সেইগুলোকেও মেনটেনেন্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাহলে সাধারণত মেনটেনেন্স অফ দ্য ওয়াইফ বলতে তাহলে আমরা কি বুঝবো? একটা ওয়াইফকে বেঁচে থাকার জন্য তার ন্যূনতম যে নেসেসিটিস, যেগুলো ফুডিং হতে পারে, ক্লদিং হতে পারে, রেসিডেন্স হতে পারে বা লজিং, তার যে এডুকেশনস, তার মেডিকেল অ্যাটেন্ডেন্স এবং ট্রিটমেন্ট, এটাকেই বোঝানো হয়েছে। এবার আমরা সেকশন 18 এর মধ্যে চলে যাব এবং সেই সেকশন 18 থেকে আমরা দেখার চেষ্টা করব যে মেনটেনেন্স অফ ওয়াইফ সেকশন 18 হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 এর মধ্যে কি দেওয়া আছে। ভীষণ ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা সেকশন, এই যে সেকশনের প্রত্যেকটা প্রভিশনসকে আমরা বোঝার চেষ্টা করব। দেওয়া আছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট, of this section, subject to the provisions of this section। তাহলে এই সেকশন 18 এর যে প্রভিশনস গুলো আছে, যেটা আমরা পড়বো সাবসেকশন 1, 2, 3 তে, এই সমস্ত যে প্রভিশনস গুলো যেগুলো দেওয়া আছে, এই প্রভিশনস গুলো ব্যতি রেখে বলছে কি, এ হিন্দু ওয়াইফ, একজন হিন্দু গৃহবধূ, whether married before or after the commencement of this act। তাহলে একটা হিন্দু গৃহবধূ যার বিবাহ হয়েছিল এই হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 কমেন্সমেন্ট হওয়ার আগে অথবা পরে, সেই হিন্দু গৃহবধূটা শ্যাল বি এন্টাইটেলড, সেই হিন্দু গৃহবধূটা এন্টাইটেল হবে টু বি মেনটেন্ড বাই হার হাজবেন্ড ডিউরিং হার লাইফ টাইম। ডিউরিং হার লাইফ টাইম মানে তার জীবদ্দশায়। তাহলে ওই হিন্দু গৃহবধূটা যতদিন বেঁচে থাকবে তার নিজের জীবদ্দশাতে এন্টাইটেল আছে তার স্বামী বা তার হাজব্যান্ডের দ্বারা মেনটেন্ড হওয়ার জন্য। তাহলে একটা হিন্দু গৃহবধূ যার বিবাহ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 কমেন্সমেন্ট হওয়ার আগে অথবা পরে সম্পাদিত হয়েছে, সেই হিন্দু গৃহবধূটা তার স্বামীর দ্বারা মেনটেন হওয়ার জন্য এন্টাইটেল তার জীবদ্দশাতে। এটার কথাই সেকশন 18 এর সাবসেকশন 1 এর মধ্যে বলে দেওয়া আছে। সেকশন 18 এর সাবসেকশন 2 এর মধ্যে কি দেওয়া আছে? এ হিন্দু ওয়াইফ শ্যাল বি এন্টাইটেলড টু লিভ সেপারেটলি ফ্রম হার হাজব্যান্ড। একটা হিন্দু ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি হাজব্যান্ডের থেকে পৃথকভাবে বসবাস করার জন্য এন্টাইটেল হয়ে যায়, ইভেন উইদাউট ফরফিটিং হার ক্লেম টু মেনটেনেন্স। তার মেনটেনেন্স পাওয়ার যে অধিকার সেটাকে ফরফিট না করেই সেই হিন্দু গৃহবধূটা হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করার জন্য এন্টাইটেল হয়ে যায়। কিন্তু কখন? সেকশন 18 এর সাবসেকশন 2 তে কিছু গ্রাউন্ডসের কথা বলে দেওয়া আছে। সেই সমস্ত গ্রাউন্ডস বা সার্কামস্টান্সেস যদি এক্সিস্ট করে, সেক্ষেত্রে একটা হিন্দু ওয়াইফ এন্টাইটেল হয়ে যায় তার হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করার জন্য, ইভেন উইদাউট ফরফিটিং হার ক্লেম টু মেনটেনেন্স। মেনটেনেন্সের জন্য তার যে অধিকারটা, সেই অধিকারটাকে ফরফিট না করে। তাহলে কখন একজন হিন্দু গৃহবধূ এন্টাইটেল হয় হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করার জন্য, এমনকি তার মেনটেনেন্স পাওয়ার যে অধিকার সেটাকে ফরফিট না করেই? নাম্বার 1, ইফ হি ইজ গিলটি অফ ডিজার্শন।
হি বলতে তার হাজব্যান্ডকে বোঝানো হয়েছে। যদি সেই হিন্দু গৃহবধূটার হাজব্যান্ড গিলটি অফ ডিজার্শন, ডিজার্শন যদি করে থাকে, ডিজার্শনের জন্য যদি অভিযুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে এই ডিজার্শন এই কথাটার অর্থ কি, যেটা কিনা এটা আগেই হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 আমি ডিসকাস করেছিলাম। এখানেও কিন্তু সেটা বলা আছে, দ্যাট ইজ টু সে, মানে ডিজার্শন বলতে বোঝাচ্ছে অফ অ্যাবান্ডানিং হার উইদাউট রিজনেবল কজ। অ্যাবান্ডানিং মানে পরিত্যক্ত, হার মানে ওই ওয়াইফটাকে। তাহলে যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে অ্যাবান্ডান করে থাকে, পরিত্যক্ত করে থাকে, উইদাউট রিজনেবল কজ, কোনো যথোপযুক্ত কারণ ছাড়া, অ্যান্ড উইদাউট হার কনসেন্ট, তার ওয়াইফের সম্মতি ছাড়া, অ্যান্ড এগেনস্ট হার উইশ, তার ওয়াইফের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, অর অফ উইলফুলি নেগলেক্টিং হার, যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে উইলফুলি মানে ইচ্ছাকৃতভাবে যদি নেগলেক্টিং মানে যদি অবহেলা করে থাকে, নেগলেক্ট করে থাকে, তখন সেটাকে বলা হবে ডিজার্শন। তাহলে আমরা সেকশন 18 সাবসেকশন 2-তে দেখতে পেলাম যে একটা হিন্দু গৃহবধূ তার হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করতে পারে, এমনকি তার মেনটেনেন্স পাওয়ার যে অধিকার সেটাকে ফরফিট না করে। কখন? যদি কিনা তার স্বামী গিলটি অফ ডিজার্শন, ডিজার্শন যদি করে থাকে তার ওয়াইফের প্রতি। এই ডিজার্শন কথাটার অর্থ কি না, অ্যাবান্ডন যদি করে থাকে তার ওয়াইফকে কোনো রিজনেবল কারণ ছাড়া, যদি তার কনসেন্ট না নিয়েই তাকে অ্যাবান্ডন করে থাকে, যদি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে অ্যাবান্ডন করে থাকে, অথবা যদি উইলফুলি তাকে নেগলেক্টিং করে থাকে, তখন আমরা বলতে পারি যে একজন হিন্দু ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করতে পারে বা বসবাস করার জন্য এন্টাইটেল হয়, এমনকি তার মেনটেনেন্স পাওয়ার যে অধিকার সেটাকে ফরফিট না করে। এবার আমরা নেক্সট পয়েন্টটা দেখার চেষ্টা করব যে একটা হিন্দু ওয়াইফ আর কোন সার্কামস্ট্যান্সে বা আর কোন গ্রাউন্ড এক্সিস্ট করলে সে সেপারেটলি বসবাস করার জন্য এন্টাইটেল হবে, এমনকি তার মেনটেনেন্স পাওয়ার যে অধিকার সেটাকে ফরফিট না করেই। সেটা নেক্সট ক্লজ বিতে দেওয়া আছে। কি দেওয়া আছে? খুবই ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে ইফ হি হ্যাজ ট্রিটেড হার উইথ সাচ ক্রুয়েলটি। এই ক্রুয়েলটি কথার অর্থ হচ্ছে নির্যাতন করা। এটা হতে পারে যে মেন্টাল ক্রুয়েলটি হতে পারে, এটা মেন্টাল ক্রুয়েলটি হতে পারে, আর এটা ফিজিক্যাল ক্রুয়েলটিও হতে পারে। মানে শারীরিক নির্যাতনও হতে পারে, মানসিক নির্যাতনও হতে পারে। তাহলে ইফ হি হ্যাজ ট্রিটেড হার উইথ সাচ ক্রুয়েলটি, যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে এমন নির্যাতন করে, সেটা মানসিক বা শারীরিক হতে পারে, অ্যাজ টু কজ, যেটা কিনা ঘটিয়েছে এ রিজনেবল অ্যাপ্রিহেনশন ইন হার মাইন্ড, হার মানে ওয়াইফের মনের মধ্যে এমন ক্রুয়েলটি, এমন নির্যাতন করেছে যে ওয়াইফের মনের মধ্যে একটা রিজনেবল অ্যাপ্রিহেনশন, এই অ্যাপ্রিহেনশন কত অর্থ হচ্ছে আশঙ্কা, একটা মনের মধ্যে এমন আশঙ্কা তৈরি করেছে তার মনের মধ্যে, দ্যাট যে ইট উইল বি হার্মফুল অর ইনজুরিয়াস টু লিভ উইথ হার হাজব্যান্ড, এটা তার জন্য হার্মফুল হবে বা ইনজুরিয়াস হবে তার স্বামীর সাথে বসবাস করা। তাহলে হাজব্যান্ড তার ওয়াইফকে এমন নির্যাতন করেছে, সেটা মানসিক নির্যাতনই হোক বা শারীরিক নির্যাতন হোক, যে ওয়াইফের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, রিজনেবল অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছে, যে দ্যাট ইট উইল বি হার্মফুল অর ইনজুরিয়াস টু লিভ উইথ হার হাজব্যান্ড, তার স্বামীর সাথে বসবাস করাটা তার জন্য ইনজুরিয়াস হবে, তার জন্য হার্মফুল হবে, স্বামীর সাথে বসবাস করলে হয়তো তার প্রাণ চলে যাবে, স্বামী এমন নির্যাতন করছে প্রত্যেক দিন আর সওয়া যাচ্ছে না, তার মৃত্যু হয়ে যেতে পারে, তার মনের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে হাজব্যান্ডের সাথে বসবাস করলে আমার প্রাণটাও চলে যেতে পারে। এইরকম যদি মনের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে স্বামীর সাথে বসবাস করলে এটা আমার জন্য হার্মফুল বা ইনজুরিয়াস হবে, তখন ওয়াইফ কি করতে পারে, হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করার জন্য এন্টাইটেল হয়ে যাবে, ইভেন উইদাউট ফরফিটিং হার ক্লেম টু মেনটেনেন্স, তার মেনটেনেন্স পাওয়ার যে অধিকার সেটাকে ফরফিট না করে। তাহলে আমরা প্রথম গ্রাউন্ড দেখতে পেলাম ডিজার্শন, সেকেন্ড গ্রাউন্ড দেখতে পেলাম ক্রুয়েলটি। নাম্বার 3, ইফ হি হ্যাজ এনি আদার ওয়াইফ লিভিং, যদি কোনো হাজব্যান্ডের ওয়াইফ ব্যতীত অন্য কোনো যদি ওয়াইফ থেকে থাকে, যে ওয়াইফ মামলা করছে মেনটেনেন্সের জন্য, অন্য ওয়াইফ যদি থেকে থাকে, তাহলে এই যে ওয়াইফটা কি করতে পারে, হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করতে পারে। তাই যদি কোনো একটা হাজব্যান্ডের অন্য কোনো ওয়াইফ যদি থেকে থাকে, যদিও হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট হওয়ার পরে থেকে একটা হিন্দুর দুটো ওয়াইফ থাকতে পারে না, কিন্তু তা সত্ত্বেও যদি তার ওয়াইফ থেকে থাকে, সেক্ষেত্রে সে কী করতে পারে, সেপারেটলি বসবাস করতে পারে, এমনকি তার নিজের মেনটেনেন্স পাওয়ার যে অধিকার আছে সেটাকে ফরফিট না করে। নেক্সট পয়েন্ট বলছে, ইফ হি কিপস এ কনকিউবাইন ইন দ্য সেম হাউস ইন হুইচ হিজ ওয়াইফ ইজ লিভিং,
যদি কোনো হাজব্যান্ড একটা কনকিউবাইন, এই কনকিউবাইন কথার অর্থ হচ্ছে পরনারী, ওয়াইফ ব্যতীত অন্য কোনো নারী বা মহিলা পরনারীকে যদি রেখে থাকে ইন দ্য সেম হাউস, একই বাড়িতে, ইন হুইচ যেখানে হিজ ওয়াইফ ইজ লিভিং, যেখানে তার ওয়াইফ বসবাস করছে সেই বাড়িতে যদি কোনো পরনারীকে যদি রাখে কোনো হাজব্যান্ড, সেক্ষেত্রে ওয়াইফ এন্টাইটেল হয়ে যায় হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করার জন্য। অথবা হ্যাবিচুয়ালি রিসাইডস উইথ এ কনকিউবাইন এলসওয়্যার, যদি কোনো হাজব্যান্ড হ্যাবিচুয়ালি অভ্যাসগতভাবে রিসাইড যদি বসবাস করে থাকে উইথ এ কনকিউবাইন কোনো পরনারীর সাথে, এলসওয়্যার অন্য কোনো জায়গায়, ওয়াইফ যেখানে বসবাস করছে যদি সেই বাড়িতে যদি কোনো কনকিউবাইনকে রাখে তাহলে ওয়াইফ এন্টাইটেল হয়ে যাবে হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করার জন্য। ওয়াইফ যে বাড়িতে বসবাস করছে সেখানে পরনারীকে না নিয়ে এসে হ্যাবিচুয়ালি বাড়ির বাইরে অন্য কোনো জায়গায় যদি মেলামেশা করে, তার সাথে যদি রিসাইড করে থাকে, সেক্ষেত্রেও বলছে তার ওয়াইফ এন্টাইটেল হয়ে যাবে হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করার জন্য, এমনকি তার নিজের মেনটেন্যান্সের যে রাইট আছে সেটাকে ফরফিট না করে। নেক্সট পয়েন্ট আমরা দেখব কি দেওয়া আছে সেকশন 18 সাবসেকশন 2-তে কি দেওয়া আছে, ইফ হি হ্যাজ সিজ টু বি হিন্দু বাই কনভার্সন টু অ্যানাদার রিলিজিয়ান, যদি কোনো হাজব্যান্ড হিন্দু ধর্ম পরিত্যাগ করে অন্য কোনো রিলিজিয়ানে যদি কনভার্ট হয়ে গিয়ে থাকে, অ্যাপোস্টেট যদি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বলছে হিন্দু ওয়াইফ এন্টাইটেল হয়ে যায় রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে, কারণ হিন্দু ধর্মের একজন যিনি অনুসারী, একজন ওয়াইফ, সে হিন্দু ধর্মের কালচার বা রিচুয়ালস অনুসারে বাড়িতে পুজো অর্চনা, তার যে সমস্ত ঈশ্বরের প্রতি যে আরাধনা সেগুলো করে থাকে, সেখানে যদি অন্য কোনো রিলিজিয়ানে কনভার্ট হয়ে যায় হাজব্যান্ড, অন্য কোনো রিলিজিয়ানে যদি সেই সমস্ত রিলিজিয়াস রীতিনীতিগুলো সেখানে পালন করে, সেটা একই সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। সেই জন্য বলছে ওয়াইফ এন্টাইটেল হয়ে যায় হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করার জন্য, এমনকি তার মেনটেন্যান্সের যে রাইট সেটাকে ফরফিট না করে। লাস্ট পয়েন্ট বলছে ক্লজ এফ এর মধ্যে, ইফ দেয়ার ইজ এনি আদার কজ জাস্টিফাইং হার লিভিং সেপারেটলি, ইফ দেয়ার ইজ এনি আদার কজ, তাহলে সেকশন 18 সাবসেকশন 2-তে ক্লজ এ থেকে নিয়ে ক্লজ ই পর্যন্ত যে গ্রাউন্ডগুলো বললাম, এই গ্রাউন্ডগুলো ব্যতীত এনি আদার কজ, অন্য কোনো যদি কারণ থেকে থাকে, যে কারণটা জাস্টিফাইং করবে হার লিভিং সেপারেটলি, ওয়াইফ হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করতে পারে, কোন গ্রাউন্ড, ওই ওপরে উল্লেখিত যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডগুলো ব্যতীত অন্য কোনো কারণ যদি সেখানে এক্সিস্ট করে থাকে, সেটা তো উল্লেখ করা নেই, বলছে সেই গ্রাউন্ডটা যদি কোনো জাস্টিফাইং গ্রাউন্ড হয় হাজব্যান্ডের সাথে বসবাস না করার জন্য, বলছে তাহলেও সেই গ্রাউন্ড যদি সেখানে এক্সিস্ট করে থাকে, ওয়াইফ হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করতে পারে। এই যে ক্লজ, এটাকে রেসিডিয়ারি ক্লজ বলা হয়ে থাকে। রেসিডিয়ারি ক্লজ, এই রেসিডিয়ারি ক্লজ অর্থ রেসিডিউ, এটা অবশিষ্টাংশ যে ক্লজ, এখানে যে গ্রাউন্ডগুলো উল্লেখ করলো সেই গ্রাউন্ডগুলো হয়তো উল্লেখ নেই, এখানে যেটা আছে ওইটা ব্যতীত অন্য কোনো গ্রাউন্ড যদি এক্সিস্ট করে, সেই গ্রাউন্ডটা যদি জাস্টিফাইং হয় কোর্টের কাছে যে হাজব্যান্ডের সাথে বসবাস করার মতো নয়, সেপারেটলি বসবাস করতে হবে, সেক্ষেত্রে কি করতে পারে না, সেপারেটলি বসবাস করতে পারে, এমনকি মেনটেন্যান্সের যে অধিকার সেটাকে ফরফিট না করে। তাহলে আমরা সেকশন 18-এর যেটা সাবসেকশন 3 আছে, সেই সাবসেকশন 3 থেকে আমরা কি দেখব, যে এ হিন্দু ওয়াইফ শ্যাল নট বি এন্টাইটেলড টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেন্যান্স ফ্রম হার হাজব্যান্ড, একটা হিন্দু ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে সেপারেট রেসিডেন্স এবং মেনটেন্যান্স কখন পেতে এন্টাইটেল হবে না, ইফ সি ইজ আনচাস্টেডি, যদি সে আনচাস্টেডি হয়ে যায়, অর সিজেস টু বি হিন্দু বাই কনভার্সন টু অ্যানাদার রিলিজিয়ন। তাহলে দুটো এখানে গ্রাউন্ডের কথা বলে দেওয়া আছে, 1 নম্বর গ্রাউন্ড আর 2 নম্বর গ্রাউন্ড। 1 নম্বর গ্রাউন্ড বলছে কি, যদি আনচাস্টেডি হয়ে যায়, যদি সে নিজের সতী মহিলা না থাকে, যদি কোনো ওয়াইফ নিজে অসতী মহিলা হয়ে যায়, দুশ্চরিত্রা খারাপ মহিলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেপারেট রেসিডেন্স আর পাবে না বা সে পেতে এন্টাইটেল হবে না। আর যদি সেই ফিমেলটা যদি নিজে অ্যাপোস্টেট হয়ে গিয়ে থাকে, যদি কোনো ওয়াইফ নিজে অ্যাপোস্টেট হয়ে গিয়ে থাকে, হিন্দু ধর্ম পরিত্যাগ করে অন্য কোনো রিলিজিয়ন যদি কনভার্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেপারেট রেসিডেন্স এবং মেনটেন্যান্স দুটোই কিন্তু সে পেতে এন্টাইটেল নয়। তাহলে আমরা সেকশন 18-এর সাবসেকশন 1 থেকে দেখলাম যে যদি কোনো একটা হিন্দু গৃহবধূ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 কমেন্টমেন্টস হওয়ার আগে অথবা পরে যদি তার বিবাহ হয়ে থাকে, সে তার নিজের স্বামীর দ্বারা মেনটেন হওয়ার জন্য এন্টাইটেল আছে তার নিজের জীবদ্দশাতে। সেকশন 18 সাবসেকশন 2-তে আমরা কিছু গ্রাউন্ডের কথা দেখলাম, যে গ্রাউন্ডগুলো এক্সিস্ট করলে একটা হিন্দু ওয়াইফ
তার হাজব্যান্ডের সাথে বসবাস না করে সেপারেটলি বসবাস করতে পারে এবং কি সে নিজের মেনটেন্যান্স পাওয়ার যে অধিকার সেটাকে ফরফিট না করে। নাম্বার 1 আমরা ডিজার্শন দেখেছিলাম, নাম্বার 2 আমরা ক্রুয়েলটি দেখেছিলাম, নাম্বার 3 যদি দেখেছিলাম যদি অন্য কোনো ওয়াইফ যদি থেকে থাকে, নাম্বার 4 যদি দেখেছিলাম কোনো কনকিউবাইনকে যদি রেখে থাকে বা এলসওয়্যার অন্য কোনো জায়গায় যদি তার সাথে রিসাইড করে থাকে হাজব্যান্ড। আমরা নাম্বার 5-এ আমরা দেখেছিলাম যদি অন্য কোনো রিলিজিয়নে যদি কনভার্ট হয়ে গিয়ে থাকে। আর নাম্বার 6 আমরা রেসিডিউরি ক্লজ দেখেছিলাম যে অন্য কোনো জাস্টিফাইং যদি কোনো ক্লজ বা কোনো গ্রাউন্ড থেকে থাকে তাহলে কিন্তু সেপারেটলি বসবাস করতে পারে। একই সাথে সেকশন 18-এর সাবসেকশন 3-তে আমরা দেখতে পেলাম কি একটা ওয়াইফ কখন সেপারেট রেসিডেন্স এবং মেনটেন্যান্স পেতে এন্টাইটেল নয়, যখন সেই ওয়াইফ নিজে আনচাস্টেডই হয়ে যাবে এবং যখন সে নিজেই কনভার্সন করে নেবে অন্য কোনো রিলিজিয়নে, তখন কিন্তু সে কিন্তু মেনটেন্যান্স এবং সেপারেট রেসিডেন্স পাওয়ার জন্য এন্টাইটেল নয়। এই সেকশন 18 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকে এই সেকশন 18 এই ডিসকাশনসটা বেয়ার রাইট থেকে করলাম, কিন্তু অ্যান্সার লেখার ক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যে পয়েন্টগুলো আমরা ডিজার্শনস, ক্রুয়েলটি এগুলো কিন্তু ভালো করে ডিসকাস করতে হবে কেস ল সহ, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব। কিন্তু স্টুডেন্টদেরকে আমি আবারও বলবো কোনো অ্যান্সার লেখার ক্ষেত্রে টেক্সট বই পড়ার আগে বেয়ার অ্যাক্ট পড়াটা কিন্তু খুব জরুরি, সেখানে কী সেকশনসগুলোর মধ্যে আছে জানাটা জরুরি। এটা জানার পরে যে কোনো টেক্সট বই যেটা তোমার জন্য ইজি হবে, যেটা তুমি ভালো বুঝতে পারবে, যে কোনো একটা টেক্সট বই থেকে সেখান থেকে তোমরা সেই পয়েন্টগুলোকে ভালো করে রেডি করতে পারবে। আজকে এখান পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।